কর কমাতে শেষ ৩ মাসে কোথায় কিভাবে বিনিয়োগ করবেন? চলতি অর্থবছরের আর মাত্র ৩ মাস আছে। আয়করের হিসাব হয় প্রতি জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত। আয়কর রিটার্নে আয়-ব্যয়, কর ছাড়, বিনিয়োগ পরিকল্পনা সবই করতে হবে এই জুলাই-জুন চক্রের মধ্যে। এখন চলতি অর্থবছরের আয়-ব্যয়, কর ছাড় ও বিনিয়োগ নিয়ে চিন্তা করতে পারেন। বিনিয়োগ করে আপনি কর ছাড়ও পেতে পারেন। আয়ের একটি অংশ আপনি যদি সঞ্চয় করে আপনি যদি সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করেন, তাহলে আপনাকে বছর শেষে কম কর দিতে হবে। আগামীবার রিটার্ন দেওয়ার সময় বিনিয়োগের বিপরীতে কর রেয়াত নিতে হলে আপনার হাতে সময় আছে এপ্রিল থেকে জুন এই ৩ মাস। এটাই বিনিয়োগজনিত কর রেয়াত। অনেকেই জানেন না এই বিনিয়োগ কোথায় কিভাবে করলে কর ছাড় পাওয়া যায়। হিসাব কিভাবে করতে হয় তাও অনেকে বুঝে উঠতে পারেন না। এবার হিসাবটি জানা যাক। বিনিয়োগ কোথায় করবেন, কিভাবে কর ছাড় নেবেন। প্রথমেই আলোচনা করব কোথায় বিনিয়োগ করবেন। ওকে। কর ছাড় নিতে বিনিয়োগ করার জন্য ৯ টি খাত আছে। সরকার তথা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এসব খাত ঠিক করে দিয়েছে। তার একটি হলো সঞ্চয়পত্র বিনিয়োগ। এখানে বিনিয়োগ করা তুলনামূলক সহজ এবং লাভজনক। পাশাপাশি ঝুঁকি কম। এটি কর কমানোর বেশ জনপ্রিয় একটি খাত। অন্য খাতগুলো হলো শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার কেনা, জীবন বীমার প্রিমিয়াম, সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমার তহবিলের চাঁদা, সুপার অ্যানুয়েশন ফান্ডে চাঁদা, ৫ লাখ টাকা পর্যন্ত যেকোনো সিকিউরিটিজ কেনা, যেগুলো আমি একটুকু বলিলাম। আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করলেও কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। ডিপিএস এর উপর বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকার উপর এই কর ছাড় দেওয়া আছে। এখন হচ্ছে নিয়মটা কি? বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়ম হলো মোট আয়ের দশমিক অর্থাৎ ০.০৩% মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫% কিংবা সর্বোচ্চ ১০ লাখ টাকা। এই ৩ টির মধ্যে যেটি কম তাই হবে রেয়াতের পরিমাণ। একজন করদাতার মোট আয়ের উপর প্রযোজ্য করের চেয়ে যদি আইনানুগ রেয়াতের পরিমাণ বেশি হয়, তাহলে ওই করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্য হবেন না। কর রেয়াতের পরিমাণ কখনই কর দায়ের বেশি হবে না। করদাতার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হলে ন্যূনতম ৫,০০০ টাকা। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, সরকারি কর্মকর্তা জাহিদ কবির ১ বছরে বেতন ভাতা, উৎসব বোনাস সহ সব মিলিয়ে ৩,৬৪,০০০ টাকা আয় করেছেন। পুরো বছরে ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা দিয়েছেন ৪১,৪০০ টাকা। এটি তার বিনিয়োগ। কর দায় গণনার হিসাব অনুসারে প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় শূন্য, অর্থাৎ কোনো কর দিতে হবে না। তাই জাহিদ কবিরের এই ১৪,০০০ টাকার উপর নিয়ম অনুসারে ৫% হারে ৭০০ টাকা কর বসবে। বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়ম অনুসারে জাহিদ কবিরের মোট আয়ের ৩,৬৪,০০০ টাকা দশমিক ০৩% হলো ১০,৯২০ টাকা। মোট অনুমোদনযোগ্য হলো ৪১,৪০০ টাকা ১৫%, ১৬,২১০ টাকা। বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। এই তিনটির মধ্যে সবচেয়ে কম হলো ৬,২১০ টাকা, যা জাহিদ কবিরের কর রেয়াতের পরিমাণ। আয়কর আইন অনুসারে জাহিদ কবির ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা হিসেবে ন্যূনতম কর হিসাব দিতে হবে ৫,০০০ টাকা। নিয়ম হলো কর রেয়াতের পরিমাণ কখনই কর দায়ের বেশি হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট